আসসালামু আলাইকুম। তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিয়েছো, অর্থাৎ সামনেই যারা ইন্টারমিডিয়েটে উঠবা, অর্থাৎ এইচএসসি 27 ব্যাচ, যারা রাজশাহী থেকে পরীক্ষা দিয়েছো অথবা রাজশাহীর আশেপাশে অন্যান্য জেলা থেকে পরীক্ষা দিয়েছো, সামনে ইন্টারমিডিয়েটে রাজশাহীতে আসার প্ল্যান করছো, তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট একটা প্রবলেমে পড়ো। সেটা হচ্ছে টিচার সিলেকশন। যে ভাই আমি রাজশাহীতে যাবো, এত এত টিচারের মধ্যে কার কাছে পড়বো? তো এই ক্ষেত্রে অনেকে বড় ভাই বোনের পরামর্শ নাও। হ্যাঁ, তারা দেখা যায় যে নিজে যার কাছে পড়েছে তার কথাই বলে, অথবা যার পরিচিত যে সে তার কথা বলে। এখন বিষয়টা হচ্ছে ভাই আমি মনে করো ভালো পড়াই, আমার এখান থেকে প্রতি বছর 10 জন করে অ্যাডমিশনে চান্স পাই, 20 জন করে পাই, 50 জন করে পাই। এর মানে এই নয় যে তুমি আমার কাছে পড়া বুঝবা। প্রত্যেকটা স্টুডেন্টের এক একজনের সাথে ম্যাচ আপ হয়, এক একজনের পড়া বোঝে। এজন্য আমি যেটা মনে করি যে প্রত্যেকটা স্টুডেন্টের উচিত কোনো ভাইয়া বা স্যারের কাছে ভর্তি হওয়ার আগে অবশ্যই তার একটা বা দুইটা ক্লাস করে জাজ করে দেখা। তো এই জন্য আমি কোনো কথা না বলে আজকে তোমাদের জন্য একটা ক্লাস নিয়ে এসেছি এইচএসসি 27 ব্যাচের জন্য। তোমরা যারা এখনও রাজশাহীর বাইরে আছো বা রাজশাহীতে আছো, সামনে ঈদের পর থেকে কোর্স ক্লাস শুরু করবা, তারা এই ক্লাসটা দেখে অন্তত এতটুকু সিদ্ধান্ত নিতে পারবা। আর সিদ্ধান্ত নেওয়া না নেওয়ার থেকে আমার মনে হয় ক্লাসটা দেখা উচিত, কারণ এতে করে কিছু হলেও শিখতে পারবা। ঠিক আছে, চলো আমরা শুরু করি। তো আজকে আমরা যে অধ্যায়টা পড়বো, অধ্যায়টার নাম হচ্ছে জটিল সংখ্যা। অধ্যায়টার নাম কি ভাইয়া? জটিল সংখ্যা। তো তোমরা অনেকেই ভাবতে পারো ভাইয়া জটিল সংখ্যা মনে হয় অনেক জটিল হবে, অনেক কঠিন হবে। তো চলো আমরা শুরু করি, তোমরা দেখতে থাকো আমাদের সাথে। আস্তে আস্তে জটিল সংখ্যা কী, কেন, কি প্রয়োজন, এগুলোর ক্যালকুলেশন আমরা আস্তে আস্তে দেখব। তো প্রথমেই জটিল সংখ্যার ধারণা। আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি যখন আমার স্যারের কাছে জটিল সংখ্যা চ্যাপ্টারটা শিখতে গিয়েছিলাম, স্যারকে বলেছিলাম স্যার আমি জটিল সংখ্যা চ্যাপ্টারটা শিখতে চাই। তখন স্যার আমাকে একটা প্রশ্ন দিয়েছিল। প্রশ্নটা ছিল x² - 5x + 6 = 0। স্যার আমাকে বললো রিফাত তুমি এই প্রবলেমটা একটু সলভ করো। তাই আমি বললাম স্যার এটা তো কোনো ব্যাপারই না, এগুলো আমরা ক্লাস 6-7 থেকে শিখে আসছি, উৎপাদকে বিশ্লেষণ, মিডল ফ্যাক্টর করব। তো আমি স্যারকে বললাম যে স্যার এটা হবে x - 3 × x - 2 = 0। এরপরে স্যারকে বললাম স্যার উত্তর হবে x = 3,2। স্যারকে বললাম স্যার হয়ে গেছে। তখন স্যার আমাকে বলল যে রিফাত তুমি আরেকটা প্রবলেমের অ্যান্সার দাও। এবং স্যার আমাকে এবারে যে প্রবলেমটা দিল সেটা হচ্ছে x² - 1 = 0। স্যার বললো রিফাত এই প্রবলেমটা তুমি সলভ করো। আমি বললাম স্যার এটাও তো কোনো ব্যাপার না, এই যে দেখেন x² = 1, অতএব x = স্কোয়ার ওই পাশে গিয়ে যখন রুট হবে তখন প্লাস মাইনাস দিতে হবে, উত্তর হবে +1, -1। আমি স্যারকে বললাম স্যার এইটাও হয়ে গিয়েছে। তখন স্যার আমাকে বলল রিফাত তুমি তাহলে আরেকটা প্রবলেমের উত্তর দাও। স্যার এবারে আমাকে প্রশ্ন দিল x² + 1 = 0। আমি বললাম স্যার এটাও তো কোনো ব্যাপার না, এই যে দেখেন x² = -1, অতএব x = তো আমি এই জায়গায় এসে আটকাই গেলাম। আমি বললাম স্যার এটা তো সলিউশন করা যাচ্ছে না। তো তখন স্যার আমাকে বলল যে আসলেই, কারণ দেখো এখানে x² = -1, তোমরাই বলো এমন কোনো সংখ্যা কি আছে যাকে বর্গ করলে নেগেটিভ উত্তর আসবে? তুমি বলতে পারো যে ভাইয়া 1 কে স্কোয়ার করি, 1 কে স্কোয়ার করলে 1, -1 কে স্কোয়ার করলেও 1, 2 কে স্কোয়ার করলে তো 4, -2 কে স্কোয়ার করলেও 4, মানে কোনোভাবে কি তুমি -1 উত্তর আনতে পারবা? তাহলে এই সমীকরণ তো সমাধান করা যাচ্ছে না। তখন স্যার আমাকে বললো যে রিফাত আসলেই এই প্রবলেমটা সলিউশন করা যাচ্ছিল না এর আগেও একটা সময়। তখন ম্যাথমেটিশিয়ানরা সবাই একসাথে বসে চিন্তা ভাবনা করছে যে কি করা যায়, এটা তো সলভ করা যাচ্ছে না, এমন কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, মান পাওয়া যাচ্ছে না, এক্সের মান যা বসালে x² মানে যাকে বর্গ করলে নেগেটিভ উত্তর আসবে। তো সব ম্যাথমেটিশিয়ানরা একসাথে বসে এটা নিয়ে আলোচনা। হ্যাঁ, এরপরে মানে দিনের পর দিন চলে যাচ্ছে, কোনো সলিউশন আসছিল না। তো সবাই মিলে একদিন বসে গোল টেবিল বৈঠক। সেই বৈঠকে কি করা যায়, এটার সলিউশন কি হতে পারে চিন্তা করতে করতে হঠাৎ করে একজন ম্যাথমেটিশিয়ান বলল যে লেটস ইমাজিন, চলো আমরা চিন্তা করি। আমরা তো বাস্তবে এরকম কোনো সংখ্যা পাচ্ছি না যাকে বর্গ করলে কি হচ্ছে -1, তাহলে আমরা কল্পনায় একটা সংখ্যা ধরে নিই যাকে বর্গ করলে উত্তর হবে -1। তখন সে প্রস্তাবনা দিল যে আমরা একটা কাল্পনিক সংখ্যা ধরে নিব, যাকে বর্গ করলে উত্তর হবে -1। তো ভাই ম্যাথমেটিশিয়ানও তার বাঙালি ছিল না, তারা তো বাংলায় লিখবে না। তো সে কাল্পনিক সংখ্যার ইংরেজি কি? কাল্পনিক সংখ্যার ইংরেজি হচ্ছে ইমাজিনারি
নাম্বার, যে একটা ইমাজিনারি নাম্বার আমরা ধরে নিব, যাকে বর্গ করলে উত্তর কত হবে? -1। তো ইমাজিনারি নাম্বার এই শব্দ কেমন কেমন দেখাচ্ছে, তখন তারা এই ইমাজিনারি শব্দের প্রথম অক্ষর আই, সেখান থেকে বললো i² = -1। তো তাদের প্রস্তাবনা ছিল আমরা একটা কাল্পনিক সংখ্যা ধরে নিব, যেটা হচ্ছে আই, যেটা কি আই, যাকে বর্গ করলে উত্তর হবে কত? -1। কথা কি বোঝা গেছে? তাহলে তাদের প্রস্তাবনা ছিল আমরা একটা কাল্পনিক সংখ্যা ধরে নিব। তাহলে আমাকে যদি এখন বলা হয় আই জিনিসটা কি, আই কি, তাহলে আমরা উত্তর দিতে পারবো যে আই হলো আমরা এখন আরো সহজভাবে লিখি, আই হলো একটি কাল্পনিক সংখ্যা, যেটা আমি একটু আগে বললাম, আই হলো একটি কাল্পনিক সংখ্যা যাকে বর্গ করলে কি হবে? -1 হবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি আই সম্পর্কে এখন পর্যন্ত আমরা কি কি শিখলাম, আয়ের ধারণা কি কি পাইলাম, যে আই হলো একটি কাল্পনিক সংখ্যা যাকে বর্গ করলে কি হবে? -1। তাহলে আমি দুইটা কথা বলতে পারি। এক নাম্বার কথা হচ্ছে i² = -1। আমরা এখন পর্যন্ত এই কথাটা মুখস্থ করে ফেলবো এখনই, যে i² = কত? -1। আর আমাকে যদি কখনো প্রশ্ন করা হয় যে আয়ের মান কত, তখন আমরা বলতে পারবো i = √(-1)। i = কত? √(-1)। ঠিক আছে, তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, i = √(-1) আর i² = -1। আমাকে যদি কেউ প্রশ্ন করে যে ভাই আই কি জিনিস, আমরা বলবো যে আই হলো একটি কাল্পনিক সংখ্যা যাকে বর্গ করলে কত হবে? -1 হবে। ঠিক আছে, চলো আমরা এরপরে যাই, আরো আস্তে আস্তে দেখি। দেখো এখন ব্যাপারটা হচ্ছে আই বুঝলাম, যে আমরা এখন পর্যন্ত শিখলাম যে ভাই ঠিক আছে i² মানে আপনি বললেন -1, মেনে নিলাম। তো এই আই জিনিসটা কি, এর কাজ কি, এটাতে আমরা কি করতে পারি? তো চলো তোমাদেরকে আমি একটু বলি, যে ধরো আমার কাছে একটা সংখ্যা আছে 1, এই 1-এর সাথে আমি গুণ করতে চাচ্ছি -1, 1-এর সাথে গুণ করতে চাচ্ছি -1, তাহলে উত্তর কত হয়? উত্তর হবে কত? -1। দেখো আমি একটু তোমাদেরকে সংখ্যা রেখা দেখাই। দেখো এখানে ধরো 0, 1, 2, 3। এখন বলো ভাইয়া আমার কাছে ছিল 1, কি ছিল? 1। এই 1-এর সাথে আমি গুণ করেছি কি? -1, গুণ করে উত্তর পেয়েছি কত? -1। তার মানে আমি 1-এর সাথে যখন -1কে গুণ করেছি, সেটা ঘড়ির কাঁটার বিপরীতে 180 ডিগ্রি কোণ ঘুরে -1 হয়ে গিয়েছে। কি হয়েছে দেখো, 1 ছিল, 180 ডিগ্রি ঘুরে -1 হয়েছে। তার মানে -1 দ্বারা গুণ করার ফলে কি হয়েছে? 180 ডিগ্রি ঘুরে গেছে। এবার আসো, ধরো আমার কাছে ছিল 2, এই 2-এর সাথে আমি -1 গুণ করলাম, গুণ করলে উত্তর কত হবে? -2। তাহলে আমি বলতে পারি আমার কাছে যখন ছিল 2, এই 2-এর সাথে যখন আমি -1 গুণ করলাম, সেটা কি হলো? ঘড়ির কাঁটার বিপরীতে 180 ডিগ্রি ঘুরে গিয়ে কত হয়েছে? -2। তার মানে আমি কিন্তু অলরেডি একটা সিদ্ধান্ত নিতে পারি যে কোনো সংখ্যার সাথে -1 গুণ করলে সেই সংখ্যাটা ঘড়ির কাঁটার বিপরীতে 180 ডিগ্রি ঘুরে যায়, 180 ডিগ্রি ঘুরে যায়। তাহলে চলো সেই কথাটা আমরা একটু লিখে ফেলি, যে কোনো সংখ্যার সাথে -1 গুণ করলে ঘড়ির কাঁটার বিপরীতে, মানে আমি এক কথায় লিখে দিলাম অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কত ডিগ্রি ঘুরে যায় ভাইয়া? দেখো 180 ডিগ্রি ঘুরে যায়। যখন -1 দ্বারা গুণ করছি 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে, তাহলে আমরা সেটাই লিখি 180 ডিগ্রি ঘুরে যায়। হ্যাঁ, তাহলে কোনো সংখ্যার সাথে -1 গুণ করলে সেটা কি হয়? ঘড়ির কাঁটার বিপরীতে 180 ডিগ্রি ঘুরে যায়। এখন বলো তো ভাই, এই যে -1 মানে কি? -1 মানে আমরা একটু আগে শিখেছি কত? -1 মানে i²। তাহলে আমি কি বলতে পারবো না কোনো সংখ্যার সাথে i² গুণ করলে অ্যান্টি ক্লকওয়াইজ 180 ডিগ্রি ঘুরে যায়? এখন বলো তো i² মানে কি? 2 বার i দ্বারা গুণ করা না?
একবার আই আবার আই দ্বারা দুইবার গুণ করলে তো আই ইন্টু আই মানে কত হবে? আই স্কোয়ার। তাহলে আমি সেটা লিখি যে কোনো সংখ্যার সাথে দুইবার আই গুণ করলে অ্যান্টি ক্লকওয়াইজ কত ডিগ্রি ঘুরে যায়? 180 ডিগ্রি ঘুরে যায়। তাহলে এবার তোমরা বলো যে দুইবার আই গুণ না করে আমি যদি একবার আই গুণ করি, কয়বার গুণ করি? একবার। তাহলে সেটা কি হবে? দুইবার করলে 180 ডিগ্রি ঘুরছে, একবার করলে কত ডিগ্রি ঘুরবে? 90 ডিগ্রি। তাহলে কোনো সংখ্যার সাথে যদি আমি শুধু আই গুণ করি তাহলে সেটা কি হবে? ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি ঘুরে যাবে। কথা কি বোঝা গেছে? তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি কোনো সংখ্যার সাথে আই কি জিনিস? আমরা একটু আগে বললাম আই হচ্ছে কাল্পনিক সংখ্যা যার বর্গ কত? -1, যাকে স্কোয়ার করলে -1 হয়। আর এখন আমরা দেখছি যে আচ্ছা আই দ্বারা যদি আমি কোনো সংখ্যাকে গুণ করি তাহলে সেটা কত ডিগ্রি ঘুরে যাবে? 90 ডিগ্রি। কথা কি বোঝা গেছে? চলো এই কথাটা তাহলে আমরা লিখে ফেলি যে আমাকে যদি এখন প্রশ্ন করে তাহলে আই কি, আমরা আগের থেকে আরো গোছানোভাবে উত্তর দিতে পারবো যে আই হলো জটিল সংখ্যার কাল্পনিক একক। লিখে দিচ্ছি, আই হলো জটিল সংখ্যার কাল্পনিক একক যা দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে ঘড়ির কাঁটার বিপরীতে কত ডিগ্রি ঘুরে যাবে? 90 ডিগ্রি ঘুরে যায়। যেটা আমরা একটু আগে দেখলাম যে এই যে 1-এর সাথে -1 গুণ করলে -1 হচ্ছে, তার মানে কোনো সংখ্যার সাথে -1 গুণ করলে 180 ডিগ্রি ঘুরে যায়। তা কোনো সংখ্যার সাথে -1 গুণ করলে 180 ঘুরে, -1 মানে যেহেতু আই স্কোয়ার তাই আমি বলতে পারবো আই স্কোয়ার গুণ করলে 180 ডিগ্রি ঘুরে। আর আই স্কোয়ার মানে কি? দুইবার আই দ্বারা গুণ, আর দুইবারের বদলে যদি আমি একবার আই দ্বারা গুণ করি মানে শুধু আই দ্বারা গুণ করি তাহলে 180 জায়গায় কত ডিগ্রি ঘুরে যাবে? 90 ডিগ্রি। তো সেটাই আমরা লিখলাম যে আয়ের সঙ্গে আমরা আরো সুন্দরভাবে দিলাম যে আই কি? আই হলো জটিল সংখ্যার কাল্পনিক একক যা দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে ঘড়ির কাঁটার বিপরীতে কত ডিগ্রি ঘুরে যাবে? 90 ডিগ্রি ঘুরে যাবে। এখন আসো আমাদের এখনকার টপিক হচ্ছে সংখ্যা রেখা। সংখ্যা রেখা ভাই সংখ্যা রেখা কি শিখবো আমরা? সংখ্যা রেখা তো ছোট ক্লাস থেকে শিখে আসছি। তোমরা সবাই তো ভাবছো যে ভাই এই যে সংখ্যা রেখা আমরা ছোট ক্লাস থেকে শিখে আসছি, এই যে সংখ্যা রেখা এখানে 0 1 2 3 এভাবে চলতে থাকবে, এদিকে -1 -2 -3 এভাবে চলতে থাকবে। এখানে আবার শেখার কি আছে ভাই? বিষয়টা হচ্ছে এটা তো সংখ্যা রেখা, তোমরা পড়ে আসছো ছোট ক্লাস থেকে, কিন্তু তোমরাই বলো তো এগুলো কি সব বাস্তব সংখ্যা না? আমরা যে আজকে অধ্যায়ের নাম দিলাম জটিল সংখ্যা, তোমরা কি কোনোদিন কোনো জটিল সংখ্যা এর আগে দেখো নাই? না দেখলে এতটুকু তো বুঝছো যে এখানে কোনো জটিল সংখ্যা নাই। তাহলে এই সংখ্যা রেখায় কি কোনো জটিল সংখ্যা আছে? তাহলে এটাকে কি আমরা পরিপূর্ণ সংখ্যা রেখা বলতে পারবো? না, পারবো না, কারণ এই সংখ্যায় তো জটিল সংখ্যা নাই। তাহলে এই সংখ্যা রেখাকে আমরা বলবো যে এইটা হচ্ছে বাস্তব সংখ্যার সংখ্যা রেখা। বাস্তব সংখ্যার সংখ্যা রেখা। তাহলে আসল সংখ্যা রেখা কিরকম? যে সংখ্যা রেখায় বাস্তব সংখ্যাও থাকবে, কাল্পনিক সংখ্যাও থাকবে, জটিল সংখ্যাও থাকবে। চলো আমরা দেখি। দেখো একটু আগে আমি একটা কথা বললাম যে কোনো সংখ্যার সাথে আইকে গুণ করলে, আই দ্বারা গুণ করলে সেটা কি হবে? আই দ্বারা গুণ করলে ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি ঘুরে যাবে। তাহলে এবার তোমরাই বলো, ধরো আমার কাছে এই যে এখানে আছে 0, এখানে আছে 1, এখানে আছে 2, এখানে -1, এখানে -2। এখন আমি মনে করি একটা কাজ করতে চাচ্ছি যে 1-এর সাথে আইকে গুণ করতে চাচ্ছি। এই যে 1 ছিল আমার এখানে, 1 ছিল আমার এখানে, আমি তার সাথে কাকে গুণ করলাম? আই। করলে উত্তর কি হবে বলো? শুধু আই। এই আয়ের অবস্থানটা কোথায় বলো? আই দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে কি হবে? ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি ঘুরে যাবে। তাহলে আয়ের অবস্থান, 1-এর অবস্থান ছিল এখানে, তাহলে আয়ের অবস্থান কোথায় হবে? এখান থেকে 90 ডিগ্রি ঘুরে যাবে। 90 ডিগ্রি ঘুরে গেলে সেটা কোথায় থাকবে বলো তো? এখানে থাকবে না। তাহলে আমরা এই বরাবর আরেকটা অক্ষ চিন্তা করি। দেখো তাহলে এই জায়গায় কার অবস্থান? আই। এবার আসো আমি 2 এর সাথে আই গুণ করবো। 2 এর সাথে আই গুণ করলে কত হবে? 2i। তাহলে 2 এর সাথে আইকে গুণ করলে কত হবে? দেখো 2i। 2 এর অবস্থানে দেখো 90 ডিগ্রি ঘুরে এই অক্ষ বরাবর।
বুঝতেই পারছো, 1 2 -1 -2 i 2i, তাহলে এদিক বরাবর কি হবে -i -2i। বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে আমাদের পরিপূর্ণ সংখ্যা রেখা। এইটাই কি বলো ভাইয়া? পরিপূর্ণ সংখ্যা রেখা। আমি আবারও বলি, দেখো সংখ্যা রেখায় দেখো এখানে কোনো জটিল সংখ্যা কাল্পনিক সংখ্যা নাই, তাই এটাকে আমরা বলবো কি বাস্তব সংখ্যার সংখ্যা রেখা। আর একটু আগে আমরা যেহেতু দেখলাম যে কোনো সংখ্যার সাথে আই গুণ করলে ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি ঘুরে যায়, তাহলে আমি 1-এর সাথে যখন আইকে গুণ করছি, উত্তর যে আইটা কোথায় থাকবে? এই যে 1-এর এখান থেকে 90 ডিগ্রি ঘুরে এই জায়গায়, এইখানে আই। 2-এর সাথে আই গুণ করলে সেটার অবস্থান হবে 2i 90 ডিগ্রি ঘুরে। কথা কি বোঝা গেছে? তাহলে উপরে থাকবে 3i 4i, এভাবে চলতে থাকবে, নিচে -i -2i -3i এভাবে চলতে থাকবে। আর এই যে সংখ্যা রেখা, এটাই হচ্ছে কি আসল সংখ্যা রেখা, যেই সংখ্যা রেখায় জটিল সংখ্যা কাল্পনিক সংখ্যা সব সংখ্যা আছে। কথা কি বোঝা গেছে? এবারে সংখ্যা রেখাটা একটু আরেকবার ভালোভাবে আঁকাই, খেয়াল করো। তাহলে সংখ্যা রেখাটা কিরকম ভাবে দেখো, দুইটা অক্ষ থাকবে। আমরা এতদিন শুধু এইটা দেখেছিলাম, এইটার নাম হচ্ছে বাস্তব অক্ষ। এটার নাম কি? বাস্তব অক্ষ বা রিয়েল অ্যাক্সিস। আর এই যে অক্ষ, এটার নাম হচ্ছে কাল্পনিক অক্ষ বা ইমাজিনারি অ্যাক্সিস। কাল্পনিক অক্ষ বা ইমাজিনারি অ্যাক্সিস। বাস্তব অক্ষ বরাবর 1 2 3 4 এই সংখ্যাগুলো অবস্থিত, এদিকে -1 -2 -3 এই সংখ্যাগুলো অবস্থিত। আর কাল্পনিক অক্ষ বরাবর i 2i 3i 4i, এদিকে নিচের দিকে কি হবে -i -2i -3i -4i এই সংখ্যাগুলো অবস্থিত। বোঝা গেছে? এবারে চলো আমরা পরের টপিকে যাই, যে জটিল সংখ্যার আদর্শ আকার। দেখো ভাই, আমরা এতদিন তো সংখ্যাগুলো দেখে এসেছি, এই যে 1 2 -1 -2 এরপরে √3, এই সংখ্যাগুলো কি বলো? এইগুলা হচ্ছে বাস্তব সংখ্যা। এগুলো কি বাস্তব সংখ্যা। আর আজকে আমরা একটু আগে দেখলাম যে রুটের ভেতর যখন নেগেটিভ থাকবে, রুটের ভেতরে কি থাকবে? নেগেটিভ থাকবে। এটার নাম আমরা বলতে পারি আই। কি বলতে পারি? আই। এটার মানে কত? আই। অথবা 1 না থেকে যদি অন্য কিছু থাকে রুটের ভেতরে -3, তাহলে সেটাকে আমরা বলতে পারবো কত? যে √3i। ঠিক একইভাবে আমাদের 5i 6i -2i এই সংখ্যাগুলো হচ্ছে কাল্পনিক সংখ্যা। এগুলো কি বলো? কাল্পনিক সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে কাল্পনিক সংখ্যা, এই সংখ্যাগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। সহজ কথা আমরা মনে রাখবো, কোনো সংখ্যার সাথে যদি আই গুণ থাকে, কি থাকে? আই গুণ থাকে, তাহলে সেটাই হচ্ছে কি কাল্পনিক সংখ্যা। ভাবতে পারো ভাই এখানে তো আই গুণ নাই, দেখো রুটের ভেতর নেগেটিভ আছে, তো এটাকে তো আমরা এভাবে লিখতে পারি যে √3 × -1। তখন আমরা লিখতে পারবো √3 × √-1, আর √-1 এর মানে হচ্ছে আই, তাহলে √3i। তো তাই আলটিমেটলি গুণ আকারই আছে। তাহলে সহজ কথায় আমরা বলতে পারবো কোনো সংখ্যার সাথে আই গুণ থাকলে সেটা কি সংখ্যা? কাল্পনিক সংখ্যা। তাহলে জটিল সংখ্যা কোনগুলা? জটিল সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যেই সংখ্যায় বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা মিলেমিশে থাকবে। তাহলে আমি যদি একটা উদাহরণ দিই, দেখো 1 + i, দেখো একটা বাস্তব সংখ্যা একটা কাল্পনিক সংখ্যা যোগ বিয়োগ আকারে আছে। আমি বলতে পারি 2 + 3i, আমি বলতে পারি -2 - i, -2 + 7i। এই সংখ্যাগুলাই হচ্ছে জটিল সংখ্যা। এই সংখ্যাগুলাই কি বলো? জটিল সংখ্যা। জটিল সংখ্যা কি জিনিস বুঝতে কি পেরেছো? যে কোনো সংখ্যার সাথে আই গুণ থাকলে সেগুলো কাল্পনিক সংখ্যা, একটা বাস্তব সংখ্যা কাল্পনিক সংখ্যা যদি যোগ বিয়োগ আকারে থাকে তবে সেটা হবে কি জটিল সংখ্যা। তাহলে জটিল সংখ্যার আদর্শ আকারটা কেমন হবে? জটিল সংখ্যার আদর্শ আকার হবে a + ib। এটা হচ্ছে কি আদর্শ আকার। আদর্শ আকার। অথবা তোমরা চাইলে বলতে পারো এরকম না ভাইয়া আমরা ab ব্যবহার করব না, আমরা বলবো x + iy, তাও হবে, কোনো সমস্যা নাই। এইটা হচ্ছে কি জটিল সংখ্যার আদর্শ আকার। এখন বিষয়টা হচ্ছে এই যে জটিল সংখ্যার আদর্শ আকার, সেই আকারে এই যে প্রথম যে অংশটা এটাকে বলা হয় বাস্তব অংশ। কি বলা হয়? বাস্তব অংশ বা রিয়েল পার্ট। আর এই যে পরবর্তী অংশ, অনেকে মনে করে পরবর্তী অংশ ভাই আইবি, এটা মনে হয় কাল্পনিক অংশ। না, এখানে এই যে শুধু বি যেটা, সেইটা হচ্ছে কি কাল্পনিক
অংশ, কাল্পনিক অংশ বা ইমাজিনারি পার্ট, ইমাজিনারি পার্ট। তাহলে a প্লাস আইবি এটা হচ্ছে জটিল সংখ্যার আদর্শ আকার, যেখানে এই যে প্রথম অংশ সেটা হচ্ছে বাস্তব অংশ, আর পরবর্তী অংশে আয়ের সাথে যেটা গুণ আকারে থাকবে সেইটা হচ্ছে কি কাল্পনিক অংশ বা ইমাজিনারি পার্ট। তোমরা ভাবতে পারো ভাই আইবি পুরোটা কি কাল্পনিক অংশ না? না, এখানে শুধুমাত্র বি এটা হচ্ছে কাল্পনিক অংশ। বলতে পারো কেন? দেখো a প্লাস আইবি, এখানে এর সাথে কিছু নাই মানে তো 1 গুণ আকারে আছে। 1 কি বলো তো? বাস্তব সংখ্যার একক। তাহলে বাস্তব সংখ্যার এককের সাথে যেটা গুণ আকারে থাকবে সেটা হচ্ছে বাস্তব অংশ, আর আই যেহেতু কাল্পনিক সংখ্যার একক, তাই কাল্পনিক সংখ্যার এককের সাথে যেটা গুণ আকারে থাকবে শুধুমাত্র সেইটা হচ্ছে কি কাল্পনিক অংশ। তবে যদি এখানে মাইনাস থাকতো তাহলে মাইনাস বি হইতো কি আমাদের কাল্পনিক অংশ। বোঝা গেছে? তো চলো আমরা পরের স্টেপে যাই। দেখো এখন জটিল সংখ্যা তো দেখলাম, জটিল সংখ্যা রেখা দেখলাম, ওভারঅল সংখ্যা রেখা দেখলাম। আর কাল্পনিক সংখ্যার অবস্থান আমরা একটু আগে দেখেছি, কিন্তু জটিল সংখ্যার অবস্থানটা কোথায় এটা আমাদেরকে দেখতে হবে। দেখো আমরা সংখ্যা রেখাটা আরেকবার একটু আঁকাই। দেখো এই যে অক্ষটা এইটা হচ্ছে কি বাস্তব অক্ষ, যেটা আমরা একটু আগে দেখলাম। এই অক্ষটাকে আমরা বলবো কি কাল্পনিক অক্ষ, কাল্পনিক অক্ষ। এইখানে আছে 0, এদিকে আছে 1 2 3 4 5 6, এদিকে আছে -1 -2 -3 -4 -5 -6, এভাবে চলবে। উপরের দিকে আছে i 2i 3i 4i, এখানে আছে -i -2i -3i -4i। এখন এগুলো তো কাল্পনিক সংখ্যা, এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা, তাহলে জটিল সংখ্যাটা কোথায়? দেখো ভাইয়া, জটিল সংখ্যার অবস্থান হচ্ছে, আমরা একটা জটিল সংখ্যার উদাহরণ লিখি, যে ধরে নিচ্ছি 1 + 2i। এই সংখ্যাটা কোন জায়গায় অবস্থিত? তাহলে প্রথম অংশটা কি বাস্তব অংশ, তাহলে আমরা বাস্তব অক্ষ বরাবর এক একক যাব 1। এরপরে কি 2i, তাহলে 1i 2i, তাহলে 1 1i 2i। এই যে এইখানে হবে কি 1 + 2i। এই যে এটা হচ্ছে দেখো 1 বরাবর, এটা কি দেখো 2i বরাবর। বুঝছো? তাহলে আমাদেরকে যদি বলতো ভাই 3 + 4i, এই জটিল সংখ্যাটা কোথায় অবস্থিত? আমরা বলবো যে ভাইয়া দেখো এই যে প্রথমে 3, তাহলে আমরা বাস্তব অক্ষ বরাবর 3 একক যাব। এরপরে বলছে 4i, তাহলে 1i 2i 3i 4i, এই যে এইখানে হবে কি 3 + 4i। দেখো এই যে এই বরাবর কি 3, এই বরাবর কি 4i। কথা কি বোঝা গেছে? যদি বলতো -2 -i, যেহেতু মাইনাস নেগেটিভ আমরা -2, তাহলে কি -2 -i নিচের দিকে, এইখানে কি থাকবে -2 -i। এই যে দেখো -2 বরাবর, এদিকে কি -i বরাবর। বোঝা গেছে? তাহলে আমি যদি এবার তোমাদেরকে যে কোনো প্রশ্ন দিই, যে কোনো জটিল সংখ্যাতে বলি এটা সংখ্যা রেখায় কোথায় অবস্থিত দেখাও, তোমরা কি দেখাইতে পারবা না? আশা করি পারবা, অবশ্যই পারবা। দেখো এরপরে আমরা নতুন একটা টপিক শুরু করব, সেটা হচ্ছে i এর পাওয়ার সম্পর্কিত, i এর পাওয়ার সম্পর্কিত। দেখো আমরা একটু আগে সব কিছুই দেখলাম, আমি আরও একবার একটু দেখাই তোমাদেরকে। সংখ্যা রেখাটা ছিল আমাদের এরকম, এইখানে ছিল কত 1, এদিকে ছিল কত -1, এদিকে ছিল i, এখানে ছিল কত -i। এখন আমরা আরও দুইটা কথা শিখেছি, যে কোনো সংখ্যার সাথে -1 গুণ করলে সেটা ঘড়ির কাঁটার বিপরীতে 180 ডিগ্রি ঘুরে যায়, আর কোনো সংখ্যার সাথে i গুণ হলে সেটা ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি ঘুরে যায়। তাহলে আমি যদি তোমাদেরকে বলি যে 1 × i মানে কত, শুধু i, এটার অবস্থান কোথায় যেটা দেখলাম একটু আগে, এখান থেকে কত ডিগ্রি ঘুরবে 90 ডিগ্রি ঘুরে এই যে এখানে চলে আসবে কত i। এবারে আমি i এর সাথে আবার i কে গুণ করতে যাচ্ছি। কি করতে যাচ্ছি দেখো, এখানে ছিল i, সেই i এর সাথে আমি আবার i কে গুণ করতে যাচ্ছি, করলে কত পাবো বলো তো i²। তাহলে বলো i এর সাথে i কে গুণ করলে i এর অবস্থান এখানে, সেখান থেকে কি ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি ঘুরে যাবে না? তাহলে 90 ডিগ্রি ঘুরে এই যে এখানে, এখানে কার অবস্থান হবে i² এর। তাহলে i² এর অবস্থান কোথায়? এইখানে। কিন্তু আমরা তো আগে থেকে জানি ভাই যে সংখ্যা রেখার এই অবস্থানে কি অবস্থিত -1, তার মানে আমি এখন দেখছি এখানে i² অবস্থিত, আর আমি আগে থেকেই জানি এখানে -1 আছে, তার মানে আমি বলতে পারি i² আর -1 আলাদা কোনো জিনিস নয়, এই দুটো একই জিনিস। তাহলে আমি বলতে পারবো কি i² = -1। দেখো আজকের ক্লাসের শুরুতে আমি যখন সংজ্ঞা দিয়েছিলাম তখন কোনো ব্যাখ্যা দিই নাই, এখন ব্যাখ্যাটা দেখে নাও যে i² মানে কত -1। এবারে আসো এখানে তাহলে কি আছে i²,
আমি আই স্কোয়ারের সাথে আবার আইকে গুণ করতে চাচ্ছি, গুণ করলে কত পাবো? আই কিউব। আই কিউবের অবস্থান কোথায় হবে? আই স্কোয়ারের অবস্থান ছিল এখানে, সেখান থেকে 90 ডিগ্রি ঘুরে এখানে কে অবস্থিত হবে? আই কিউব। এখন দেখো এখানে অবস্থিত আই কিউব, আর এখানে আগে থেকেই বসে আছে কি মাইনাস আই। তাহলে আই কিউব আর মাইনাস আই কি আলাদা কোনো জিনিস? না, এটা একই জিনিস। তাহলে আমরা বলতে পারবো আই কিউব ইকুয়াল টু কত? মাইনাস আই। তাহলে আই কিউব ইকুয়াল টু কত? মাইনাস আই। এবারে আসো আই কিউব, এখানে আই কিউব, তার সাথে আমরা আবার একটা আইকে গুণ করি, তাহলে কত হবে? আই টু দি পাওয়ার 4। তাহলে আই কিউবের সাথে আইকে গুণ করলে কত হচ্ছে? আই টু দি পাওয়ার 4। সেটা কি এখান থেকে 90 ডিগ্রি ঘুরে এখানে অবস্থিত হবে আই টু দি পাওয়ার 4। আর আমরা আগে থেকেই জানি এখানে কি অবস্থিত? 1। তাহলে আমরা বলতে পারবো যে আচ্ছা ঠিক আছে, আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত? 1। বোঝা কি গেছে কথা? তাহলে আমরা কয়েকটা জিনিস শিখে নিলাম যে আই স্কোয়ার মানে -1, আই কিউব মানে মাইনাস আই, আই টু দি পাওয়ার 4 মানে 1। এই ব্যাখ্যাগুলো যদি কঠিন লাগে খুব সহজে মনে রাখবা। আই স্কোয়ার মানে -1 তো ক্লাসের শুরুতেই বলেছি। এখন আই কিউব মানে কি? আই স্কোয়ার ইন্টু আই না? আই স্কোয়ার মানে কত? -1, তাহলে মাইনাস আই। দেখো মাইনাস আই, এটাই মুখস্থ করে ফেলবা ভাই। এই তথ্যটুকু কি করবা? মুখস্থ। এবারে আসো, আই টু দি পাওয়ার 4 মানে কত? আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, তার মানে -1 ইন্টু -1, তার মানে কত? 1। আরও সহজে আমরা দেখে ফেললাম আই টু দি পাওয়ার 4 মানে কত? 1। তাহলে এই কয়েকটা কথা আমাদেরকে মুখস্থ রাখতে হবে, ঠোঁটস্থ রাখতে হবে। চলো আমরা আরেকবার একটু লিখে ফেলি। যে আমরা দেখেছি কি বলো, আই ইকুয়াল টু √/-1, আই স্কোয়ার ইকুয়াল টু কি? -1, আই কিউব মানে মাইনাস আই, আর আই টু দি পাওয়ার 4 মানে কত? 1। এই কয়েকটা জিনিস আমরা এখন পর্যন্ত দেখেছি। এবারে খেয়াল করো, যদি আমি তোমাদেরকে প্রশ্ন দিই, যে প্রশ্ন আই টু দি পাওয়ার 8 ইকুয়াল টু কত, তাহলে উত্তরটা কি হবে? আই টু দি পাওয়ার 8 ইকুয়াল টু কত? দেখো আমি কি এটাকে লিখতে পারবো না ভাই? আই টু দি পাওয়ার 8 মানে আই টু দি পাওয়ার 4 তার উপরে স্কোয়ার, আর আই টু দি পাওয়ার 4 এর মান কত? 1। তাহলে আমি লিখতে পারবো 1 এর উপরে স্কোয়ার মানে কত? 1। যদি আমাকে প্রশ্ন দিত আই টু দি পাওয়ার 12 ইকুয়াল টু কত, যদি প্রশ্ন দিত আই টু দি পাওয়ার 16 ইকুয়াল টু কত, যদি প্রশ্ন দিত আই টু দি পাওয়ার 40 ইকুয়াল টু কত, খেয়াল করো, আই টু দি পাওয়ার 12 আমি কি 12 কে লিখতে পারবো না ভাই? আই টু দি পাওয়ার 4 তার উপরে কিউব, 3 4 12। তাহলে তোমরাই বলো আই টু দি পাওয়ার 4 এর মান কত? 1। তাহলে আমি কি লিখতে পারবো না 1 এর উপরে কিউব মানে কত? 1। আই টু দি পাওয়ার 16 মানে আই টু দি পাওয়ার 4 তার উপরে পাওয়ার হচ্ছে কত? 4। 4 4 16। আর আই টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 1, তাহলে 1 এর উপরে 4 মানে কত? 1। এবারে দেখো আই টু দি পাওয়ার 40, তোমরাই বলো ভাই আই টু দি পাওয়ার 40 একে কি লিখতে পারবা না? আই টু দি পাওয়ার 4 তার উপরে 10, আই টু দি পাওয়ার 4 এর মান কত? 1। তাহলে 1 এর উপরে 10 মানে কত? 1। ভালো করে খেয়াল করো, আই টু দি পাওয়ার 8 12 16 40 এই প্রত্যেকেই কি 4 এর গুণিতক, এই প্রত্যেককে 4 দ্বারা ভাগ যায় মানে এরা 4 এর গুণিতক। তাহলে এদের প্রত্যেকের মানই কত আসছে? 1। তাহলে আমি বলতে পারবো ভাই আই টু দি পাওয়ার 4 এর মানও যেরকম 1, 4 না হয়ে যদি আই টু দি পাওয়ার 4 এর গুণিতক হতো সেই ক্ষেত্রেও উত্তর কত হতো বলো তো? 1 হতো। বোঝা গেছে? তাহলে আমাকে যদি প্রশ্ন দিত বলো আই টু দি পাওয়ার 96 ইকুয়াল টু কত, তোমরাই বলো 96 এটা কি 4 দিয়ে ভাগ যায়? অবশ্যই যাই। তাহলে এটার মানও কত হবে? 1। এটাই অ্যান্সার, আর এত ঝামেলায় যাওয়ার দরকার নাই। কথা কি বুঝছো? চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা খেয়াল করো, যদি আমাদেরকে প্রশ্ন দিত যে ভাই আই টু দি পাওয়ার 13 ইকুয়াল টু কত, দেখো এবারে কিন্তু আর এই 13 একে 4 দিয়ে ভাগ যায় না। তাহলে এবারে কি হবে? খেয়াল করো, আই টু দি পাওয়ার 13 একে আমরা এভাবে চিন্তা করব যে 13কে তো আমি লিখতেই পারি ভাই 12 + 1,
12 প্লাস 1। এবারে বলো তো একে কিভাবে লেখা যায় না, i টু দি পাওয়ার 12 ইন্টু i টু দি পাওয়ার 1। দেখো তোমরা ছোটবেলায় শিখেছো a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। দেখো গুণ আকারে থাকলে পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়। তো সেই একই জিনিস যোগ আকারে থাকলে আমরা পৃথক পৃথকভাবে গুণ আকারে লিখতে পারি। তো তোমরাই বলো i টু দি পাওয়ার 12, 12 কি 4 দিয়ে ভাগ যায় না? তাহলে এটার মান কত? 1। তাহলে 1 ইন্টু i টু দি পাওয়ার 1, তার মানে উত্তর কত? i টু দি পাওয়ার 1 মানে i, এটাই অ্যান্সার। বোঝা গেছে? এবারে আসো প্রশ্ন দিয়েছে, মনে করো i টু দি পাওয়ার 27 ইকুয়াল টু কত? তোমরাই বলো 27, একে কি আমি লিখতে পারবো না i টু দি পাওয়ার 24 প্লাস 3? তোমরাই বলো যোগ আকারে আছে মানে আমি গুণ আকারে i টু দি পাওয়ার 24 ইন্টু i কিউব এভাবে লিখতে পারবো। আর এই যে i টু দি পাওয়ার 24, 24 4 দিয়ে ভাগ যায়, তার মানে এইটার মান কত? 1। তাহলে আমরা লিখতে পারবো i কিউব, আর i কিউব মানে কত? মাইনাস i। বোঝা গেছে? এবারে আসো i টু দি পাওয়ার 43 ইকুয়াল টু কত? তোমরাই বলো। এই 43 কে আমি লিখতে পারবো না 40 প্লাস 3? প্রশ্ন করতেই পারো যে ভাই কেন 40 প্লাস 3 লিখলেন, 42 প্লাস 1 তো লেখা যায় তো। দেখো ভাই আমি 40 লিখেছি কারণ 40কে 4 দিয়ে ভাগ যায়, এখানে 24 লিখেছি কারণ 24কে 4 দিয়ে ভাগ যায়, এই জন্য 24 প্লাস 3 লিখেছি, 26 প্লাস 1 লিখি নাই। তাহলে দেখো i টু দি পাওয়ার 40 ইন্টু i কিউব, আর এই যে i টু দি পাওয়ার 40, 40 যেহেতু 4 দিয়ে ভাগ যায়, এই টার্মটার মান কত? 1। তাহলে উত্তর কত হবে? 1 ইন্টু i কিউব, আর i কিউব মানে কত? মাইনাস i। এটাই হবে কি অ্যান্সার। একটু ভালো করে খেয়াল করো, এত ঝামেলার দরকার নাই। দেখো এখানে পাওয়ার কত আছে? 13। 13-র নিচে কাকে 4 দিয়ে ভাগ যায়? 12কে 12, 12 হতে 13 হতে কত লাগে? 12 13 1 লাগে। তাহলে উত্তর কত হয়েছে? দেখো i টু দি পাওয়ার 1। বোঝা গেছে? এখানে আছে 27, একটু চিন্তা করো 27-এর নিচে কাকে 4 দিয়ে ভাগ যায়? 27-এর নিচে 24কে 4 দিয়ে ভাগ যায়, 24 25 26 27 3। তাহলে উত্তর হবে কত? i এর পাওয়ার 3। বোঝা গেছে? এবারে খেয়াল করো 43, চিন্তা করবা ভাইয়া 43-এর নিচে কাকে 4 দিয়ে ভাগ যায়? কাকে যায় বলো? 40কে, 41 42 43। তাহলে উত্তর হবে কত? i এর পাওয়ার 3 মানে কত? মাইনাস i। বোঝা গেছে? তাহলে যদি আমি তোমাদেরকে প্রশ্ন করতাম i টু দি পাওয়ার 98 ইকুয়াল টু কত, এত ঝামেলায় যাবই না, একবারে সহজে চিন্তা করবো যে ভাই 98-এর নিচে কাকে 4 দিয়ে ভাগ যায়? 96কে। 97 98 2, তাহলে উত্তর হবে i স্কোয়ার, আর i স্কোয়ার মানে কত? মাইনাস 1। বোঝা গেছে? তাহলে তোমাদের জন্য একটা প্রশ্ন, বলো যে i টু দি পাওয়ার 2 3 5 6 7 8 ইকুয়াল টু কত? বলো। এখন বলতে পারবো ভাই এত বড় সংখ্যা, এর নিচে কাকে 4 দিয়ে ভাগ যায়, কিভাবে খুঁজে বের করব? দেখো এটাকে আমরা এত ঝামেলায় যাব না, এটাকে তো আমরা এইভাবে লিখতেই পারি, i টু দি পাওয়ার 2 3 5 6 0 0 যোগ 78। পরের লাইন তাহলে কি লিখতে পারবো? i টু দি পাওয়ার 2 3 5 6 0 0 ইন্টু i টু দি পাওয়ার 78। আর এই যে খেয়াল করো এই যে সংখ্যাটা, এটা কিন্তু 4 দিয়ে ভাগ যায়। বলতে পারো ভাই কীভাবে আপনি বুঝলেন 4 দিয়ে ভাগ যাই? খেয়াল করো, তোমরা ছোট ক্লাসে পড়েছো কোনো সংখ্যার একক এবং দশক স্থানে যদি 0 থাকে, মানে লাস্ট 2টা ডিজিট যদি 0 হয়, তাহলে সেই সংখ্যাটা 4 দিয়ে ভাগ যায়। আর এটা যেহেতু 4 দিয়ে ভাগ যায়, তাহলে উত্তর কত হবে? 1 ইন্টু i টু দি পাওয়ার 78। এবার 78কে তুমি ছোট করো, 78-এর নিচে কাকে 4 দিয়ে ভাগ যায়? 76কে। তাহলে 78 হতে কত লাগে? 77 78 2, i স্কোয়ার মানে কত? মাইনাস 1। চলো আরেকটা করি, i টু দি পাওয়ার 1 2 5 6 7 ইকুয়াল টু কত? আমরা কিভাবে লিখবো? দেখো i টু দি পাওয়ার 1 2 5 0 0 যোগ 67। এরপরে লিখবো i টু দি পাওয়ার 1 2 5 0 0 ইন্টু i টু দি পাওয়ার 67। এরপরে বলবো ভাই এই সংখ্যাটা 4 দিয়ে ভাগ যায়, কিভাবে বুঝলাম? কারণ এই যে একক আর দশক স্থানে কি আছে? 0, কারণ এটা যেহেতু 4 দিয়ে ভাগ যায়, তাহলে এইটুকুর মান কত? 1 ইন্টু i টু দি পাওয়ার 67।
এবারে 67কে আমরা রিডিউস করে নিয়ে আসবো, এটা কোনো ব্যাপার না যে 67-র নিচে কাকে 4 দিয়ে ভাগ যাই, 64কে ভাগ যাই, তাহলে 65, 66, 67, উত্তর হবে i কিউব, আর i কিউব মানে কত -i। ভাই এত তো ঝামেলা করার দরকার নাই। দেখো এত বড় সংখ্যা, উত্তর কত এসছে i⁻78, এই যে লাস্টের দুইটা ডিজিট। তাহলে অনেক বড় সংখ্যা থাকলে অনেক বেশি চিন্তা করার দরকার নাই, জাস্ট লাস্টের দুইটা ডিজিট বসাই দিবা। এই যে দেখো এত বড় সংখ্যা, উত্তর কত দেখো i⁻67, i⁻67। এরপরে তুমি এটাকে ছোট করো, ঝামেলা করো, সেটা পরের কথা। তাহলে যদি কোশ্চেন দিত রে ভাই i⁻1 2 3 4 4 2 1 ইকুয়াল টু কত, আমরা চিন্তা করব কি যে লাস্টের দুইটা ডিজিট, উত্তর হবে কত i⁻21। এরপরে 21কে তুমি চিন্তা করো যে 20 21 1, উত্তর হবে কত i, এটাই অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন লিখো 1/i ইকুয়াল টু কত। খেয়াল করো 1/i, বলো ভাই নিচে আছে কত i, উপরে 1, 1কে কি আমি i⁻4 লিখতে পারি না? আমরা তো জানি i⁻4 এর মান কত 1, তাহলে এখানে লিখলাম আমি মনে করো i⁻4, কাটাকাটি করলে কত হয় i কিউব, আর i কিউবের মান কত -i। বোঝা গেছে? তো এটা একটু কষ্ট করে মুখস্থ রাখবা যে 1/i এর মান হচ্ছে কত -i। বলতে পারো যে ভাই কেন মুখস্থ রাখবে, এটা কোনো সূত্র নাকি? না, এটা মুখস্থ রাখবা কারণ এই ইনফরমেশনটা প্রচুর ব্যবহার হবে ভাই, প্রচুর পরীক্ষাতে প্রচুর ব্যবহার আসবে, তো এই জন্য মুখস্থ রাখা ভালো যে 1/i মানে কত -i, ঝামেলা শেষ। আর যদি আমরা কোশ্চেন করতাম এরকম i⁻23 ইকুয়াল টু কত, দেখো -23 মানে কত 1/i⁻23, এরপর 23-এর নিচে কাকে 4 দিয়ে ভাগ যাই, 20 21 22 23, তাহলে কত লেখা যাবে 1/i কিউব। এখন বলো উপরের যে 1, সেই 1-এর বদলে কি i⁻4 লেখা যাবে না? তাহলে i⁻4 i কিউব, কাটাকাটি করলে কত শুধু i, অ্যান্সার। এবারে আমি আশা করি তোমাকে i এর পাওয়ার যাই দিক তুমি নিশ্চিতভাবে সেটা ক্যালকুলেশন করে অ্যান্সার বের করতে পারবা। ঠিক আছে, চলো আমরা নেক্সট টপিকে যাই। i এর ধারা কি বলো? i এর ধারা। কোশ্চেন লিখো i প্লাস i স্কোয়ার প্লাস i কিউব প্লাস i⁻4 ইকুয়াল টু কত। চলো এটা আমরা একটু ক্যালকুলেশন করি। বলো i মানে তো i স্কোয়ার মানে কত -1, i কিউব মানে কত -i, i⁻4 মানে কত +1 +1 -1 -i প্লাস i, সব কেটে কেটে অ্যান্সার কত 0। বোঝা গেছে? কোশ্চেন লিখো i⁻17 প্লাস i⁻18 প্লাস i⁻19 প্লাস i⁻20 ইকুয়াল টু কত। বলো 17 নিচে কাকে 4 দিয়ে ভাগ যাই 16 17 1, তাহলে এটার মান কত আসছে i এর পাওয়ার 1। 18 নিচে কাকে 4 দিয়ে ভাগ যাই 16 17 18 2, i স্কোয়ার তাহলে প্লাস i স্কোয়ার মানে আমি একবার লিখে ফেললাম কত -1, i⁻19 19 নিচে কাকে 4 দিয়ে ভাগ যাই 16কে 17 18 19 3, i কিউবের মান কত -i, ওখানে আছে 20 নিচে কাকে 4 দিয়ে ভাগ যাই 16কে 17 20 তো নিজেই 4 দিয়ে ভাগ যাই, তাহলে ওটার মান কত 1। এই যে দেখো -1 +1 -i +i কেটে কেটে উত্তর কত 0। তাহলে খুব সহজভাবে চিন্তা করো ভাই, 17 18 19 20 1 2 3 4 ক্রমিক সংখ্যা, তাহলে মনে রাখবো i এর পাওয়ার যদি ক্রমিক সংখ্যা হয় পাশাপাশি 4টি পদের যোগফল কত 0। তাহলে মনে রাখবা i এর পাওয়ার যদি ক্রমিক সংখ্যা হয়, কি হয় ক্রমিক সংখ্যা হয়, তবে পাশাপাশি 4টি পদের সমষ্টি কত হবে 0। কারণ আয়ের সম্পর্ক 4-এর সাথে আমরা দেখছিলাম একটু আগে, এরপর 4 বা 4-এর গুণিতক হলে মান হচ্ছে 1, আবার দেখছি ক্রমিক সংখ্যা হলে পাশাপাশি 4টি পদের সমষ্টি কত 0। দেখো কোশ্চেন i প্লাস i স্কোয়ার প্লাস i কিউব প্লাস i⁻4 প্লাস ডট করতে করতে i⁻102 ইকুয়াল টু কত। বলো
আয়ের ধারা পাওয়ারগুলা কি ক্রমিক সংখ্যা, তাহলে পাশাপাশি চারটি পদের যোগফল কত? পাশাপাশি চারটি পদের যোগফল কত? 0। এর পরের চারটি পদের যোগফল কত? 0। তারপরের চারটি পদের যোগফল কত? 0। এভাবে 0 0 করতে করতে চারটি পদের কতগুলো জোড়া তৈরি করা সম্ভব? দেখো আয়ের পাওয়ার 1 থেকে আয়ের পাওয়ার 100 পর্যন্ত আমি 25টা জোড়া তৈরি করতে পারবো, 1 থেকে 100 পর্যন্ত। তাহলে অবশিষ্ট থাকবে কয়টা পদ? 2টা পদ। 2টা পদ অবশিষ্ট থাকবে, তাহলে ডট 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 যোগ অবশিষ্ট 2টি পদ। অবশিষ্ট কয়টি পদ? 2টি পদ। এখন সেই অবশিষ্ট 2টি পদের মান কত? অনেকেই ভাবতে পারো 101 102 লিখলে খুব ভালো, কোনো সমস্যা নেই, উত্তর মিলে যাবে। তুমি যে আরো সহজভাবে চিন্তা করো যে ভাই আমি শুরুর 4টা পদের জোড়া না নিয়ে আমি যদি শেষের 4টা পদের জোড়া, তার আগের 4টা পদের জোড়া, তার আগের 4টা পদের জোড়া, এভাবে করতে করতে 100টা নিয়ে আমি 100টা পদ নিয়ে জোড়া তৈরি করে ফেলতাম, তাহলে অবশেষে থাকতো কি? এই 2টা পদ। তাহলে সেই অবশিষ্ট 2টা পদের মান আমি তাহলে লিখে ফেলি i প্লাস আই স্কোয়ার। আই স্কোয়ার মানে কত? -1। এটাই হবে কে বলো? অ্যান্সার। ঠিক আছে, তাহলে চলো আরেকটা কোশ্চেন। i টু দি পাওয়ার 23 প্লাস i টু দি পাওয়ার 25 প্লাস i টু দি পাওয়ার 27 প্লাস ডট 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 i টু দি পাওয়ার 103 ইকুয়াল টু কত? দেখো একটু ঠান্ডা মাথায় চিন্তা করি। i টু দি পাওয়ার 23, 23-এর নিচে কাকে 4 দিয়ে ভাগ যায়? 20-কে। 21 22 23 i কিউব। আর i কিউব মানে কত? i কিউব মানে -i। তাহলে লিখে ফেললাম কত? -i। i টু দি পাওয়ার 25, 25-এর নিচে কাকে 4 দিয়ে ভাগ যায়? 24-কে। তাহলে 24 25 1, তাহলে কত? +i। দেখো তো এই 2টা পদ যোগ করি কত হয়ে যাচ্ছে? 0। তাহলে এই ধারাতে পাশাপাশি 2টি পদের যোগফল কত হচ্ছে? 0। যেহেতু একটা একটা করে পদের গ্যাপ আছে, ক্রমিক নাই কিন্তু এখানে, তাই 4টা পদ 0 না। পাশাপাশি 2টাই কত? 0। তাহলে পরের 2টাও 0, পরের 2টাও 0, এরকম 0 হতে 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 কতগুলো 0 হবে? এখানে টোটাল পদ কয়টা আছে সেটা আবার একটা বিষয়। দেখো পাওয়ারগুলা কি সমান্তর ধারায় আছে না? 23 25 27 29 এভাবে ধারায় আগাচ্ছে। তাহলে টোটাল কতগুলো পদ আছে দেখো, পদ সংখ্যাটা আমি একটু বের করে নিই। পদ সংখ্যা কি হবে? শেষ পদ, তোমরা এগুলা ছোট ক্লাসে শিখেছো, শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ ব্যবধান যোগ 1। এখানে বলো শেষ পদ কত? 103। তাহলে 103 মাইনাস প্রথম পদ কত? 23 ভাগ ব্যবধান কত? 2-এর ব্যবধান যোগ 1। তাহলে টোটাল পদ আছে কয়টা একটু দেখি। 103 থেকে 23 গেলে কত? 80। 80-কে 2 দিয়ে ভাগ দিলে কত? 40। 40 যোগ 1-এ কত? 41। আশা করি ক্যালকুলেশন ঠিক আছে, ভুল গেলে উত্তর ভুল যাবে, কোনো সমস্যা নাই। তো দেখো পদ আছে কতগুলা? 41টা। দেখো 2টার যোগফল কত? 0। আর একটা 2টার যোগফল কত? 0। এরকম জোড়াই জোড়াই 0 আসছে। পদ আছে 41টা, তাহলে প্রথম 40টার যোগফল কত? 0। অবশিষ্ট থাকবে কে? একটা পদ। তাহলে যোগ অবশিষ্ট একটি পদ। যদি এখানে পদ সংখ্যা জোড় সংখ্যা চলে আসতো তাহলে কিন্তু উত্তরই 0 হয়ে যাইতো। যেহেতু পদ সংখ্যা বিজোড়, তাহলে অবশিষ্ট একটা পদ। সেই একটা পদের মান কত আমি চিন্তা করতে পারি? i টু দি পাওয়ার 23। তাহলে 23 হলে আমি লাস্টেরটাও লিখতে পারতাম, আমি শুরুটা লিখলাম, শেষ থেকে জোড়া জোড়া করলাম। 23 হলে 23-এর নিচে 4 দিয়ে ভাগ যায় 20-কে। 21 22 23 3, i কিউব মানে কত? -i। এটাই আনসার। ঠিক আছে, আশা করছি বুঝেছো। এবারে চলো আমরা এবারে মোটামুটি তো সবই পড়লাম, যতটুকু একটা ক্লাসে পড়া সম্ভব তার থেকে বেশি পড়ে ফেলেছি। এবার আমরা বিগত বছরগুলোতে অ্যাডমিশন পরীক্ষাতে আসা কয়েকটা প্রশ্নের উত্তর করব, যে প্রশ্নগুলো বিগত বছর ইঞ্জিনিয়ারিং, রুয়েট কুয়েট চুয়েট বুয়েট অথবা বিভিন্ন ভার্সিটি পরীক্ষায় এসেছে, সেগুলোর অ্যান্সার করব। ঠিক আছে, চলো। প্রথম প্রশ্নটা কি বলছে? i টু দি পাওয়ার 4n প্লাস 3। দেখো i টু দি পাওয়ার 4n প্লাস 3, তাহলে এটাকে কিভাবে লেখা যায় না? i টু দি পাওয়ার 4n ইন্টু i কিউব। এখন বলো 4n, এ তো 4 দিয়ে ভাগ যায়, তার মানে যেহেতু 4 দিয়ে ভাগ যায় তাহলে এটুকুর মান কত? 1 ইন্টু i কিউব। আর i কিউবের মান কত বলো তো ভাই? -i। এটাই অ্যান্সার। তাহলে সঠিক উত্তর কত হবে? -i। দেখো এই প্রশ্ন এসছে চুয়েটে 10-11 সালে। তুমি যদি চুয়েটে পরীক্ষা দিতা 10-11 সালে, তুমি পেরে যাইতা। চলো নেক্সট কোশ্চেন। i একটি কাল্পনিক সংখ্যা হলে i টু দি পাওয়ার -500 ইকুয়াল টু কত? দেখো i টু দি পাওয়ার -500 ইকুয়াল টু 1 ভাগ i টু দি পাওয়ার 500। এখন বলো তো 500 এ কি 4 দিয়ে ভাগ যায় না? কিভাবে বুঝলাম? কারণ ভাই লাস্ট 2টা ডিজিট কত? 0। যেহেতু এটা 4 দিয়ে ভাগ যায় তাহলে ওভারঅল এটার মান কত? 1। তাহলে 1 ভাগ 1 মানে কত? 1। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? যে নান অফ দিস। বোঝা গেছে? চলো পরের কোশ্চেন।
আই একটি কাল্পনিক সংখ্যা হলে i⁻51 বলো i⁻51 মানে কত 1/i⁻51 51 নিচে কাকে 4 দিয়ে ভাগ যায় 48 কে 49 50 51 3 তাহলে উত্তর হবে কত 1/i³ উপরে আছে কত 1 1 এর বদলে কি আমি লিখতে পারি না i⁴ কারণ i⁴ এর মান কত 1 নিচে কত i³ তাহলে উত্তর কত কাটাকাটি করলে i সঠিক উত্তর হবে ক নাম্বারটা দেখো এই প্রশ্নটা এসেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 12-13 সালে ঠিক আছে চলো নেক্সট i + i² + i³ এভাবে করতে করতে i⁻23 দেখো ক্রমিক সংখ্যা তাহলে পাশাপাশি চারটি পদের যোগফল কত 0 পাশাপাশি চারটি পদের যোগফল 0 এভাবে করতে করতে 1 থেকে 20 পর্যন্ত তুমি 5টা জোড়া তৈরি করতে পারবা 20 এর পরে 21 22 23 তিনটা পদ অবশিষ্ট থাকবে তাহলে অবশিষ্ট থাকবে কয়টি পদ এরকম চলতে চলতে অবশিষ্ট 3টি পদ সেই অবশিষ্ট 3টা পদের মান কত কত হবে দেখো আমি লাস্ট থেকে যদি জোড়া তৈরি করতাম তাহলে শুরুর 3টাই অবশিষ্ট থাকতো তাহলে কত হবে i + i² + i³ তাহলে বলো i মানে তো i² মানে -1 i³ মানে -i + i কেটে গেলে উত্তর কত -1 উত্তর কত -1 ঠিক আছে চলো নেক্সট ঢাকা ইউনিভার্সিটি 22-23 সালের প্রশ্ন দেখো i ভাগ 1 - 1 ভাগ i অনেকে প্রশ্ন দেখে ঘাবড়ায় যায় তোমরা একটু বলো ভাই আমি একটু আগে তোমাদেরকে মুখস্থ করাইছি 1 ভাগ i মানে কত -i সেই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে কত হবে i ভাগ 1 - 1 ভাগ 1 + i বলো এইটুকুর লসাগু উপরে তো i এইটুকুর লসাগু কত 1 + i তাহলে উপরে গুণ হলে কত 1 + i মাইনাস কত 1 -1 + 1 কেটে গেলে i ভাগ i * 1 + i বলো এই 1 + i কে পল্টি খেয়ে উপরে উঠে যাবে না উপরে উঠে গেলে কত হবে আমি উপরে লিখলাম এর পরের লাইনটা i * 1 + i আর নিচে কত শুধু i এই i কেটে কেটে 9 তাহলে কে থাকবে বলো শুধু 1 + i = 1 + i তাহলে সঠিক উত্তর কোনটা হবে 1 + i ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের ক্লাস আমি জানি না কতটুকু বুঝছো আমি আবারও বললাম ক্লাসের শুরুতে বলেছি এক একজনের পড়া এক একজন বোঝে আমি ভালো পড়াই মানে এই নয় যে তুমি আমার পড়া বুঝবা তোমার সাথে আমার ম্যাচ করছে কিনা তুমি ক্লাসে আমার ক্লাসে অ্যাটেনশন ধরে রাখতে পারছো কিনা আমার পড়ানোর স্টাইলটা বুঝতে পারছো কিনা এটাই ফ্যাক্ট তো আশা করি বুঝছো হয়তো তো তোমরা যারা রাজশাহীতে আসবা অবশ্যই ভাই টিচার সিলেকশনের ক্ষেত্রে সতর্ক থাকবা হ্যাঁ রাজশাহীতে অসংখ্য টিচার আমি কারোর সমালোচনা করছি না সবাই ভালো পড়ানোর চেষ্টা করে কিন্তু দিন শেষে তুমি কার পড়া ভালোভাবে বুঝতে পারছো কাকে অ্যাকসেপ্ট করতে পারছো এটা ফ্যাক্ট এই জন্য একটু সচেতনভাবে টিচার সিলেকশন করবে এবং আমাদের ব্যাপারে একটু বলি যে আমার ক্লাসগুলোতে গতানুগতিকভাবে আমি ক্লাসে তো প্রতিদিন পড়াই এবং পড়ানো শেষে যতটুকু পড়াচ্ছি তার উপরে হোমওয়ার্ক দিই এবং এই হোমওয়ার্কটা হয় জাস্ট অ্যাডমিশন স্টাইলে প্রশ্নের নিচে গ্যাপ ওই গ্যাপের ভেতরে তোমাকে উত্তর লিখতে হবে নিশ্চয়ই কঠিন কোনো প্রশ্ন দেবো না যা পড়াচ্ছে অতটুকুর ভেতরেই মানে দিন শেষে তুমি চর্চায় থাকবা ঠিক আছে তো এই তো সবাই ভালোভাবে পড়াশোনা করো যারা রাজশাহীতে আসবা বা রাজশাহীর বাইরে থাকবা বা অন্য কোথাও যাবা যেখানেই থাকো ইন্টারমিডিয়েটের লাইফের জন্য তোমাদের জন্য শুভকামনা থাকলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম